তো নিয়েছেন আপনি, আপনার জন্য আমার পুরো পরিবার খেতে পাই, তাই আমি আপনার সাথে বেইমানি করতে পারবো না। যতদিন বেঁচে থাকবো আপনার দাস হয়ে বেঁচে থাকবো। মহারাজ, আমি বরং প্রস্থান করি, আমাকে আবার ভালো সৈন্যদেরকে হাঙরের দিকে নজর রাখতে পাঠাতে হবে। এই বলে সমুদ্র ঘোড়া চৌধুরী আবার পাতালপুরীর দিকে প্রস্থান করে। কুমির মহাশয় আর কোনোভাবেই সমুদ্র ঘোড়াকে আটকে রাখতে পারে না। মোহিনী, তাড়াতাড়ি করুন, আমাদের হাতে বেশি সময় নেই। সমুদ্র ঘোড়া যদি এসে পড়ে তাহলে আমরা ধরা তো পড়বই, সাথে দাঁত সংগ্রহ করাও আর হবে না। কিন্তু কুমিরের দাঁতটি কিভাবে সংগ্রহ করব? আমি তো কোনো কিছুরই হদিস খুঁজে পাচ্ছি না। কুমির মহারাজ শঙ্খমুখ আমাদের এ বিষয়ে কিছুই খুলে বলেননি। এই বলে মোহিনী ও মৎস্যরাজ মিন আবারও পাতালপুরী তন্ন তন্ন করে কুমিরের দাঁতটি খুঁজতে থাকে। অন্যদিকে নাগরাজ হীরক, নাগরানী ময়ূরী ও কালনাগ কালনিম একসাথে ভোজন শেষ করে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আমার পুত্র কালনিম যথেষ্ট বড় হয়েছে, ভাবছি কালনিমের বিয়ের কথা, কিন্তু ভালো কোনো মেয়ে খুঁজেই পাচ্ছি না। যদি আপনার পরিচিত কোনো মেয়ে থাকে তবে আমাকে অবশ্যই জানাবেন। আমিও চাই আমার পুত্রকে বিয়ে দিয়ে এই রাজ্যের রাজা করতে। মা, আপনিও না সব সময় শুধু এসব বলেন, আমার বুঝি এসব শুনে লজ্জা করে না? কতবার বলেছি আমি বিয়ে করব না, তাও যেন আপনি আমার কথা শুনতেই চান না। তা বলছি কি কালনাগ কালনিম, আপনার কি কোনো মেয়ে পছন্দ আছে? না মানে এমনি শুনছিলাম, যদি আপনার মনে কোনো পছন্দের মেয়ে থাকে। আমার পুত্র আর ওর পছন্দ তো আছে। ও সেই স্বপ্নের মেয়েকে নিয়ে যাকে প্রায়ই দেখে ওর স্বপ্নে, যে শুধু স্বপ্নেই বিরাজমান, বাস্তবে নয়। কালনাগ কালনিম, আপনি আসলে যে মেয়েটিকে দেখতে পান তাকে দেখতে কেমন? আসলে খুঁজে দেখতাম এমন কোনো মেয়ে আছে কিনা, নাকি শুধু আপনার স্বপ্নেতেই এই মেয়ের দর্শন পান, বাস্তবে তার কিছুই নেই, এজন্যই আপনার কাছে শুনছিলাম। তাকে দেখতে খুব সুন্দর, দুধে আলতা গায়ের রং, তার কালো পোশাকে যেন খুব সুন্দর লাগে। তার গালে আছে একটা কালো তিল, হাতে লাল চুড়ি, মাথায় খোপা করা, ভারী মিষ্টি মেয়ে সে। তাকে দেখার পর আমার মনে হয় তার সাথে যেন আমার যুগ যুগান্তরের সম্পর্ক। কালনাগ যা বলছে তাতে সবই তো কালনাগিনীর রূপের সাথে মিলে যাচ্ছে। তাহলে কি কালনিম কালনাগ তার কালনাগিনীকে দেখতে পায়? আমাকে যে করেই হোক কালনাগিনীকেও খুঁজে বের করতে হবে। কালনাগিনী এবং কালনিমের মিলন করাতে পারলেই আমাদের এই চির শত্রুতা ঘুচে যাবে। এই শত্রুতা আর বাড়ানো যাবে না। কালনাগ এবং কালনাগিনীর মিলনেই আমাদের এই চিরশত্রুতার অবসান ঘটবে। অন্যদিকে বাবুরাম সাপুরে পিশাচ সিদ্ধ কটমটকে বশীকরণ করে বেজায় খুশি। এখন আমাকে কালনাগিনীকে ডাকতে হবে। ডাকার আগে বরং জেনে নি কালনাগিনী কি করছে। আমার শক্তিপিণ্ড এখনই আমার সামনে দৃশ্যমান হও এবং বলো আমার কালনাগিনী কি করছে এখন। কালনাগিনী এখন এক জমিদার বাড়িতে উঠেছে, আরাম আয়েশে জীবন যাপন করছে আর চেষ্টা করছে পুরো জমিদারিত্ব কিভাবে হাসিল করা যায়। বাহ কালনাগিনী বাহ, অতি উত্তম অতি উত্তম। এই জমিদারিত্ব যে হাসিল করার পর এটা তোমার থাকবে না, এই জমিদারিত্ব হয়ে যাবে যে আমার। হা 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 হা। কিন্তু কালনাগিনীকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না আমার এই 3টি বর আছে, না হলে ছলে বলে কৌশলে যদি আমার থেকে আদায় করে নেয় তাহলে তো ভীষণ বিপদে পড়ে যাব আমি। কালনাগিনীদের একদম বিশ্বাস করতে নেই, এজন্যই কথাই বলে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, তা আমি কখনোই হতে দেব না। হা 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 হা। অপরদিকে মোহিনীর বাবা মোহিনী এতদিন না ফেরায় আবারও দুশ্চিন্তা করতে শুরু করে। না রে বাবা, আমি আর ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না, আমাকে এখনই বের হতে হবে। আমার মেয়েটা কোথায় আছে কি জানি, কি যে হয় ওর এটাই বুঝতে পারি না আমি। দাঁড়াও বাবা দাঁড়াও, আমিও যাব। আমার দিদির জন্য খুব চিন্তা হচ্ছে এবার। দিদি কি এখনো সেই সাপুড়ে গুরুর কাছে আছে? এতদিন হয়ে গেল কোনো খবর নেই, কি যে করে দিদি।
সত্যি চিন্তার বিষয়। বাবা, এবার দিদির সাথে দেখা হলে তোমাকে কিন্তু শক্ত গলায় বলতে হবে দিদিকে। দিন গেলেও কোথায় চলে যায় আর কিন্তু যাওয়া যাবে না, এটা তুমি দিদিকে ভালো করে বুঝিয়ে দেবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমিও সেটাই চাই। ও দিন গেলেই বাড়ি থেকে বের হয়ে যায়, এটা আমার আর সহ্য হচ্ছে না। এত গ্রামবাসীর ভালো করা লাগবে না, আমার মেয়ে আগে, তারপরে তো গ্রামবাসী। ওর যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে আমার? হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে বাবা, দিদি যদি সাপুরে গুরুর কাছে যায় তাহলে তো আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। আগের বার কি হয়েছিল তোমার মনে নেই? আমরা কত চেষ্টা করলাম, এক অদৃশ্য আলোক রশ্মি আমাদের কোনো মতেই ভিতরে প্রবেশ করতে দিল না। যদি এবারও তেমন হয় তাহলে কি করে আমরা প্রবেশ করব? তুই ঠিকই বলেছিস বাবা, আমার তো এখন এটাই মনে হয় ওই সাপুরে গুরু যে সে সাপুরে গুরু নয়, সে অলৌকিক কিছু ক্ষমতার অধিকারী। না হলে কি করে তার গুহার দ্বার মুখে এমন আলোক রশ্মির সৃষ্টি হবে, আর সাধারণ মানুষ কেন সেখানে প্রবেশ করতে পারবে না? অবশ্যই সাপুরে গুরুর অনুমতি ছাড়া আমরা কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারবো না। তবে এবারও যদি এমন হয় তাহলে আমিও এবার জমিদারের কাছে যাব, মোহিনীকে খুঁজতে জমিদারের সৈন্যদলকে কাজে লাগানোর জন্য অনুরোধ করব। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের জমিদার মশাই অনেক দয়ালু, তাকে যদি বুঝিয়ে বলা যায় তাহলে অবশ্যই সে বুঝবে এবং আমার দিদি মোহিনীকে খুঁজে বের করার জন্যও সাহায্য করবে। হ্যাঁ ছোট, তুই ঠিকই বলেছিস। চল চল, আর দেরি করে লাভ হবে না, এখনই আমাদের বেরিয়ে পড়তে হবে। অপরদিকে মোহিনী এবং মৎস্যকুমার দুজনে যেতে যেতে হঠাৎ জলের কবলে হারিয়ে যায় এবং তারা জলের মধ্যে একটা নতুন জায়গায় এসে পৌঁছায়। হঠাৎ মোহিনী একটি বড় গাছ দেখতে পায়। মৎস্যরাজ মিন, ওই দেখুন একটি বড় বৃক্ষ। আমার মনে হয় এখানে কুমিরের দ্বারটি খুঁজে পাওয়া যাবে। কুমির মহাশয় শঙ্খমুখ একটি বড় বৃক্ষের কথাই বলেছিলেন। হ্যাঁ তাই তো, চলুন তবে দেরি কিসের, যাওয়া যাক ওই বৃক্ষের কাছে। সমুদ্র ঘোড়া পৌঁছে গেলে আমাদের আর দাঁত উদ্ধার করা হবে না। সমুদ্র ঘোড়া আসার আগেই আমাদের যাই হোক কাজটি করে ফেলতে হবে। মোহিনী ও মৎস্যরাজ মিন গাছের কাছে যেতেই গাছটির ডালপালা বড় হতে থাকে এবং গাছটি মোহিনী ও মৎস্যরাজ মিনকে ধরে নেয়। কি হচ্ছে, কি হচ্ছে এসব? গাছ কি করে আমাদের ধরে নিচ্ছে? এ তো দেখছি জাদু গাছ। এখন কি হবে আমাদের? আমাদেরকে কে রক্ষা করবে? ভয় পাবেন না মৎস্যরাজ মিন, আমাকে একটু ভাবতে দিন। আপনি একটু শান্ত হন, ভয় পেলে হবে না। আমাদের যে করেই হোক দাঁত উদ্ধার করতেই হবে। এই বলে মোহিনী ঠান্ডা মাথায় বিনীত স্বরে গাছটিকে বলতে থাকে, বৃক্ষ মহাশয়, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি শুনেছিলাম আপনি বড়ই দয়ালু, কিন্তু এখন দেখছি আপনি আমাদের বন্দি করে রেখেছেন। তবে কি সবকিছুই মিথ্যে? শুনেছি পুরো কুমির রাজ্যে আপনার মতো দয়ালু আর দ্বিতীয় কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, বৃক্ষ মহাশয়, আমিও তো শুনেছি বটে, আপনি দয়ার সাগর। আপনার দয়াতে নাকি সবাই আপনার নিচে এসে বিশ্রাম করে। আপনার মতো দয়ালু বৃক্ষকে দেখার খুবই ইচ্ছা ছিল আমার, তাই তো এসেছি আমরা আপনাকে দেখতে। কিন্তু এখন আপনি যে আচরণ করছেন আমাদের সাথে, তাহলে সবাই কি মিথ্যা বলেছে? তোমরা যা বলছো তা কি সব সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব দয়ালু। আমার নাম বৃক্ষরাজ গুল্ম। লোকে ঠিকই বলে আমার মতো দয়ালু আর কোথাও নেই। তবে তোমরা এখানে কোথায় এসেছো? এই বলে বৃক্ষরাজ গুল্ম মোহিনী ও মৎস্যরাজ মিনকে মুক্ত করে দেয়। ধন্য আপনি, সত্যিই ধন্য। বৃক্ষরাজ গুল্ম, আপনি আর একবার দয়ার দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলেন। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। মোহিনীর এই কথা শুনে বৃক্ষরাজ গুল্ম ও তার হিংস্র রূপ থেকে তার সুন্দর রূপে ফিরে আসেন। আমিও তোমাদের উপর সন্তুষ্ট। তবে বলো, তোমরা কি প্রয়োজনে এসেছো আমার কাছে? কি চাই তোমাদের? আর এই পাতালপুরীর লোকেই বা কি করছো?
তেমন কিছুই না বৃক্ষরাজ গুল্ম, আমরা এসেছি আপনার ছায়ায় একটু বিশ্রাম নিতে আর আপনার মতো মহান বৃক্ষের সঙ্গে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, আপনি মহান মহিষ বটে। কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে মহিষ বলো? আমি এখনই তোমাকে গিলে খাবো। না না বৃক্ষ মহাশয়, আমার বন্ধু তা বলতে চাইনি। বুঝতেই তো পারছেন আমার বন্ধু আপনার মতো তো বুদ্ধিমান নয়। আমার বন্ধু বলতে চেয়েছে মহিষী, বলতে চেয়েছে আপনি সত্যিই মহান মহিষী, মহিষ নয়। ও তাই বলো, আমি ভেবেছি আমাকে অপমান করছে। তো নাও নাও, তোমরা একটু জিরিয়ে নাও দেখি। মোহিনী ও মৎস্যরাজ মিন গাছের ছায়ায় চুপটি করে চলে আসে। মোহিনী চারদিকটা ভালো করে লক্ষ্য করতে থাকে। তখন ওই মোহিনীর চোখে পড়ে একটি উজ্জ্বল বস্তুর উপর। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় উজ্জ্বল বস্তুটি কি ছিল? জানতে হলে চোখ রাখো নাগকন্যা মোহিনী গল্পের পরের পর্বে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।